আপনারা যারা নার্কোস ভক্ত আছেন তারা জানেন নার্কোসের প্রথম এবং দ্বিতীয় সিজনের গল্প সাজানো হয়েছে কলম্বিয়ার কুখ্যাত এবং বিখ্যাত স্মাগলার পাবলো এসকোবারের জীবনীর উপরে ভিত্তি করে। পাবলো এসকোবার এমন একজন স্মাগলার ছিলেন যিনি শুধুমাত্র কোকেন চোরাচালানের মাধ্যমে পৃথিবীর শীর্ষ ষষ্ঠ ধনীতে পরিণত হয়েছিলেন। কোকেন বিক্রির অবৈধ টাকায় বড়লোক, কিন্তু এই অবৈধ উপায়ে অর্জন কখনো ভালো কিছু বয়ে আনে না। আর পাবলো এসকোবারের জীবন থেকে আমরা সেটাই বুঝতে পারি। তো নীতি কথা বলে তো এখানে লাভ নেই, কারণ আমরা আজ থেকে দেখতে চলেছি পাবলো এসকোবারের জেল থেকে পালানোর পর তার জীবন ঠিক কেমন হয়েছিল সেই ঘটনা। কারি কারি অর্থ তার জীবনে কি সুখ এনে দিতে পেরেছিল, নাকি প্রচণ্ড প্রতাপশালী এই স্মাগলার ঝরে গিয়েছিল সাধারণ কোনো অপরাধীর মতোই। যদিও আমরা জানি পাবলো এসকোবার কোনো নিচু লেভেলের অপরাধী ছিলেন না, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা তাকে এই অবস্থায় নিয়ে এসেছিল। তার এই উত্থান কিভাবে হয়েছিল সেটা তো আমরা প্রথম সিজনের এক্সপ্লেনে দেখেছি, তবে এই দ্বিতীয় সিজনের এক্সপ্লেনে আমরা দেখব কিভাবে এই স্মাগলার ডন এসকোবারের পতন ঘটেছিল। বন্ধুরা, নার্কোস একটা বিস্তৃত নেটওয়ার্কের নাম, যার ডালপালা গজিয়ে আছে পুরো পৃথিবী জুড়ে। যা হোক, সেগুলো নিয়ে আলোচনা আর না করে চলুন এবার শুরু করি নার্কোসের দ্বিতীয় সিজনের প্রথম পর্বের গল্প। প্রথম সিজনের শেষে আমরা দেখেছিলাম পাবলো এসকোবার তার নিজের তৈরি জেল থেকে একটা আন্ডারগ্রাউন্ড টানেলের সাহায্যে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর কি হলো? আন্ডারগ্রাউন্ড টানেল ধরে পাবলো এসকোবার এবং তার কয়েকজন লোক পুলিশের চোখে ধুলো দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় হঠাৎ তাদের সামনে কলম্বিয়ার আর্মির কয়েকজন সদস্য চলে আসে। এই আর্মি সদস্যরা সদ্য আর্মিতে জয়েন করেছিল। এই আর্মি সদস্যরা পাবলো সম্পর্কেও আগে থেকেই জানত এবং পাবলো এদের দুর্বলতাও বুঝতে পেরেছিল। ফলে সেদিন পাবলো তাদেরকে ধমক দিয়ে খুব সহজেই সেখান থেকে পালিয়ে যেতে পারে। পাবলো পালিয়ে যাওয়ার খবরে পুরো কলম্বিয়ান পুলিশ আবারও তার পেছনে লাগে। অন্যদিকে পাবলোর পালানোর খবর এজেন্ট মার্ফি এবং এজেন্ট পিনিয়ার কাছে পৌঁছালে তারা এই খবর শুনে অনেক হতাশ হয়ে পড়ে। তারা এটা ভেবে ভয় পাচ্ছিল যে পাবলো আবার হয়তো নতুন কোনো তাণ্ডব শুরু করবে। পাবলো এসকোবার পালিয়ে যাওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গাভিরিয়াও চিন্তায় পড়ে গিয়েছিল। একটা অজানা আশঙ্কা চেপে বসেছিল তার মধ্যে। তাই সে কয়েকজন সরকারি অফিসারকে সাথে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে। সবাই জানতো পাবলোর বাড়ি ছিল মেডেলিন সিটিতে। জেল পালানোর পর পাবলো এসকোবার নিজের বাড়িতে ফিরতে পারে ভেবে গাভিরিয়া সেখানকার প্রতিটা অলিতে গলিতে সাদা পোশাকে পুলিশের কড়া নজরদারির নির্দেশ দিয়েছিলেন। এত হাই সিকিউরিটির জন্য পাবলোর কাছেও নিজের বাড়িতে লুকোনো ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। যা হোক, তো অন্যদিকে আমরা ভাইস প্রেসিডেন্টকে এরপর দেখতে পাই। এসকোবার পালিয়ে যাওয়ার পর কলম্বিয়ান আর্মি নিরাপদেই তাকে জেল থেকে বের করে আনতে পেরেছিল। আর বেরিয়েই ভাইস প্রেসিডেন্ট গাভিরিয়ার সাথে ফোনে কথা বলে, কিন্তু গাভিরিয়া তাকে পরামর্শ দেয় বিশ্রাম নিতে এবং তারপরে কাজ শুরু করতে। অন্যদিকে পাবলো সরকারের এ ধরনের তৎপরতা সম্পর্কে আগেই আঁচ করতে পেরেছিল। তাই মেডেলিনের বাড়িতে না গিয়ে সে তার আরেকটা বাড়িতে গিয়ে পৌঁছেছিল, যেখানে তার পরিবারও ছিল। পাবলো এসকোবার তার পরিবারের সাথে সেদিন দেখা করে। অন্যদিকে মেডেলিন সিটিতে পুলিশ পাবলোকে পাগলের মতো খুঁজে চলেছিল। পুলিশ পাবলোর জেলেও হন্য হয়ে একাধিকবার তল্লাশি চালায়। তারা দেখতে চাইছিল সেখান থেকে পাবলোর বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। জেল পালানোর পর পাবলো এসকোবার তার নতুন একটা পরিকল্পনা আঁটতে শুরু করে। একদিন পাবলো তার লোকদের বলে, আমরা আমাদের ল্যাব আর লুকোনো ডেরাগুলোকে বদলে ফেলবো, এতে বিজনেসও চলবে আর কেউ কিছু জানতেই পারবে না। যদিও পাবলো লুকিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু সে মানুষের মাঝে তার ভয়টাকে আবার নতুনভাবে জাগিয়ে তুলতেও চেয়েছিল। এজন্য সে তার লোকদেরকে একজন ট্যাক্সি ড্রাইভারকে খুঁজতে নির্দেশ দেয়, যে তার হয়ে কাজ করবে আর তার প্রতি বিশ্বস্তও থাকবে। এখানে একটা বিষয় খেয়াল করেছেন আপনারা, পাবলো এসকোবার ভেঙে পড়ার মতো মানুষ ছিলেন না। একজন মানুষ যাকে পুরো দেশের সশস্ত্র বাহিনী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, আর সে কিনা জেল থেকে পালিয়ে আবার বিজনেস শুরু করতে চাইছে। তো দৃশ্যপট এরপরে পরিবর্তন হলে আমরা মনকারানোর স্ত্রী জুরিকে দেখতে পাই। এই মনকারানোকে চিনতে পেরেছেন তো? প্রথম সিজনের শেষ এপিসোডে আমি এদের সম্পর্কে বলেছিলাম। পাবলোর দলে কাজ করতো এই মনকারানো। পাবলো তার জেলে মনকারানো ও তার পার্টনারকে হত্যা করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। মনকারানোর স্ত্রী জুরি তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে চাইছিল, আর প্রতিশোধ নিতে জুরি একদিন ওচোয়া ব্রাদার্স এবং ক্যালি কার্টেলের সাথে হাত মেলায়।
জুরির সাথে তার ভাই আইমে এবং তার ডান হাত ডন বার্নাও ছিল সেদিন। বন্ধুরা, এই সিজনে ডন বার্না অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, একে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। পরবর্তীতে সে আপনাদের অনেক কাজে আসবে, কথা দিচ্ছি। জুরির ভাই আইমে পাবলো এসকোবারের উপরে এতটাই রেগে গিয়েছিল যে সে পাবলোর বিরুদ্ধে ওপেন অ্যাকশন নেয়ার কথাও ভাবতে শুরু করেছিল, কিন্তু ডন বার্না সেদিন তাকে থামিয়ে দিয়ে বলে, আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কোনো ওপেন থ্রেট পাবলো এসকোবারকে কাবু করতে পারবে না, যা করার সেটা গোপনেই করতে হবে। এদিকে পাবলোর বিরুদ্ধে এ ধরনের চক্রান্ত শুরু হলেও অন্যদিকে কিকি নামে পাবলো এসকোবারের এক লোক একদিন পাবলোর কথা মতো শহরে এসে পৌঁছায়। কিকি তার এক বন্ধুর কাছে এসেছিল সেদিন। তার বন্ধু ছিল একজন ট্যাক্সি ড্রাইভার, আর এই ছেলেটির নাম ছিল লিমন। কিকি লিমনকে পাবলোর হয়ে সেদিন কাজ করতে বলে। বন্ধুর এ ধরনের প্রস্তাবে লিমন সাথে সাথেই পাবলোর হয়ে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এই লিমন সিজন 2 এর এমন একটা ক্যারেক্টার যাকে আপনারা একেবারে শেষ পর্যন্ত দেখতে পাবেন। তবে লিমনের রাজি হওয়ার পেছনে অন্য একটাও কারণ ছিল, আর সেটা হচ্ছে লিমন যখন ছোট ছিল তখন পাবলো শহরের কিছু মানুষকে উপকার করেছিল। সে সময় লিমনের মা পাবলোর কাছ থেকে একটা সেলাই মেশিন এবং একটা ট্যাক্সি উপহার পেয়েছিল, আর এটার কারণেই মূলত লিমনের মনে পাবলোর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল সে ছোটবেলা থেকেই। কয়েক বছর আগে পাবলোর সেই উপহারের প্রতিদান দিতেই লিমন পাবলোর হয়ে কাজ করার জন্য রাজি হয়। সেদিন লিমন কিকিকে তার আরেক ফ্রেন্ড মাল্টিজার সাথে দেখা করায়। মাল্টিজা এই মার্কেটেই কাজ করত। তাদের পরিকল্পনা ছিল মাল্টিজা প্যাসেঞ্জার সেজে ট্যাক্সিতে বসে থাকবে, আর পাবলো ট্যাক্সির ডিকিতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করবে। তো সেদিন সব আলোচনা শেষে কিকি লিমন আর মাল্টিজাকে পাবলোর কাছে নিয়ে আসে। সব শুনে পাবলো এদিন বেশ খুশি হয়। অন্যদিকে আমরা আরেকটা দৃশ্যে দেখতে পাই এজেন্ট মার্ফি এবং এজেন্ট পেনিয়া পাবলোর এই জেল পালানোর কারণে অনেকটা চিন্তিত থাকলেও পাবলোকে শেষ করার নতুন একটা আশাও দেখতে শুরু করেছিল। আর এই লক্ষ্যে তারা একদিন নতুন কর্নেলের সাথে গিয়েও দেখা করে। এই কর্নেলের নাম ছিল পিঞ্জন। যদিও সে কর্নেল কার্ডেলোর মতো পাবলোকে মারতে এত উতলা ছিল না, তবুও কর্নেল পিঞ্জন এজেন্ট মার্ফি এবং এজেন্ট পেনিয়ার সাথে পাবলোকে শেষ করার মিশনে হাত মেলায়। তার অফিসের একটা টেবিলেই তারা পাবলোকে ধরার নেক্সট মিশন বিষয়ে পরিকল্পনা সাজাতে শুরু করে। অন্যদিকে আমরা আরেকটা দৃশ্যে পাবলোকে দেখতে পাই। পাবলো মেডেলিন সিটির এক প্রত্যন্ত অঞ্চলের কিছু লোকজন এবং বাচ্চাদেরকে অনেক টাকা বিলাচ্ছিল। সে চাইছিল টাকার মাধ্যমে মানুষের আলোচনায় থাকতে। যদিও তার উপরে গ্রেপ্তারির পরোয়ানা ঝুলছিল, কিন্তু তারপরেও বিখ্যাত হওয়ার নেশা অনেক খারাপ জিনিস, আর সেটাই পেয়ে বসেছিল পাবলো এসকোবারের মধ্যে। নিজের নাম সবার মুখে মুখে রাখতে চাওয়ার পাশাপাশি পাবলো চাইছিল তার নাম আর ক্ষমতার কথা যেন সাধারণ মানুষ জানে এবং এটা যেন তারা ভুলে না যায়। তবে এর পেছনে তার আরেকটা উদ্দেশ্যও ছিল, আর সেই উদ্দেশ্যটা একদিন কাজেও লেগে যায়। পাবলো এসকোবার ছোট ছোট বাচ্চাদের টাকা দিয়ে তাদেরকে নিজের গুপ্তচর বানিয়ে নিয়েছিল। কেউ তার এলাকায় আসছে কিনা সেটা নজর রাখার জন্য পাবলো এই ছিন্নমূলদের কাজে লাগিয়েছিল। মূলত তাদের কারণেই পাবলো লিমনের ট্যাক্সিতে করে শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা নিরাপদে যাওয়া আসা করতে পারত। বাচ্চারা যদি সামনে পুলিশ বা বিপজ্জনক কিছু দেখতে পেত তখন তারা সিটি বাজিয়ে সাবধান করে দিত, আর লিমন বাচ্চাদের সিগন্যাল পেয়েই তার রাস্তা বদলে ফেলত। মূলত এভাবেই চলছিল সবকিছু। এরকম একদিন পাবলো ট্যাক্সির ডিকিতে বসে তার শহরের একটা মানি হাউসে গিয়ে পৌঁছায়। এই মানি হাউসের দায়িত্বে ছিল পাবলোর আরেক খাস লোক রোজাস। সেই এখানকার সব কিছু সামলাতো। রোজাস পাবলোর টাকা পয়সা হ্যান্ডেল করত এবং তার কাছেই পাবলোর বেশিরভাগ টাকা থাকতো। সেদিন পাবলো সেখান থেকে কিছু টাকা নেয় এবং রাস্তায় গিয়ে সব টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করে। এটা করে সে এটাই প্রমাণ করতে চাইছিল যে শহরের এত হাই সিকিউরিটি থাকার পরেও কিভাবে পাবলো পুরো শহরে অনায়াসেই ঘুরতে পারছে এবং মানুষের সাথে কথাও বলতে পারছে। কিন্তু পাবলো তো জানতো না সেই শহরের এক মেয়ে লুকিয়ে পাবলোর উপরে নজর রাখছিল। তার কাজ ছিল পাবলোর খবর এজেন্টদের কাছে পৌঁছে দেয়া, মানে এজেন্ট পেনা এবং মার্ফির কাছে। সেদিন পাবলোকে দেখে মেয়েটি পুলিশকে ফোন করে বলে সে পাবলোর কাছের এক লোক লাকিকার ব্যাপারে জানে। লাকিকা কোথায় রয়েছে সেটা সে পুলিশকেও সেদিন জানিয়ে দেয়। মেয়েটি পুলিশকে এক্স্যাক্ট ঠিকানাটা দিয়ে দেয়। ফলে কর্নেল পিঞ্জনের পারমিশন নিয়ে এজেন্ট মার্ফি এবং পেনিয়া লাকিকাকে ধরার জন্য বের হয়। অন্যদিকে পাবলো তার লোকদের জুরির ডেরায় পাঠায়, কিন্তু সেখানে সেদিন জুরির ভাই আইমে শুধু ছিল।
সেদিন পাবলোর লোকেরা নির্দ্বিধায় আইমেকে মেরে ফেলে। আর এই খবরটা যখন জুরি শুনতে পায় তখন সে পুরোপুরিভাবে পাবলোকে ধ্বংস করার নেশায় উঠে পড়ে লাগে। পাবলো প্রথমে তার স্বামী এবং পরে তার ভাই দুজনকেই মেরে ফেলেছিল। শুধু তাই নয়, জুরির ডেরাও পাবলোর দখলে চলে গিয়েছিল। এসব কারণেই প্রতিশোধের আগুনে জ্বলছিল মহিলা। এর মধ্যে আবার এজেন্ট পেনিয়া এবং এজেন্ট মার্ফি সেই মেয়েটির দেয়ার ঠিকানায় রেড দিয়ে লাকিকাকে ধরে ফেলতে নেয়। আর সেদিন সেখানে তখন লিমনও ছিল। লিমন আগেই এজেন্টদেরকে দেখে ফেলেছিল, তাই সেখান থেকে লাকিকাকে নিয়ে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অল্পের থেকে তারা পুলিশের হাতে ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এরপর যখন পাবলো তার কাছের দুজনের কাছে এসব শোনে তখন ভাবতে শুরু করে সে এখন যে পজিশনে আছে এই পজিশনে থেকে তার লোকদের আর হারানো চলবে না। তাই পাবলো আবার তার উকিল ডুরুকে সাহায্যে প্রেসিডেন্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই উকিল এবার বেঁকে বসে। সে বলে এটা এখন আর সম্ভব হবে না, কারণ প্রেসিডেন্ট হয়তো তার সাথেই দেখা করবে না, কিন্তু তবুও সে চেষ্টা করবে। পাবলোর উকিল ভাইস প্রেসিডেন্টকে সেদিন ফোন করে এবং বলে পাবলোর প্রপোজালের কথা, কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার কথার উত্তর না দিয়ে বলে টিভিটা অন করতে। টিভি অন করলে দেখা যায় ভাইস প্রেসিডেন্ট লাইভে বলছে যে সে পাবলোর সাথে কোনো কম্প্রোমাইজ করবে না আর সে পাবলোর সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে। এই খবরটা যখন পাবলো শুনতে পায় তখন অনেক রেগে যায় সে, আর তাই সে এবার অন্য কিছু একটা করার কথা ভাবে। লিমন এবং লাকিকার উপরে হামলা হওয়ার পর পাবলো বুঝতে পেরেছিল তার উপরে কেউ নজর রাখছে। এই ধারণা থেকে খোঁজ নিয়ে পাবলো জানতে পারে সেদিন এক মেয়ে পুলিশকে ফোন করে তার কথা বলে দিয়েছিল। এর ফলে লাকিকাকে একটা ঠিকানায় পাঠায় পাবলো। সেদিন লাকিকা সেই জায়গায় গিয়ে সেখানকার সব মেয়েদের গুলি করে মেরে ফেলে, কারণ পাবলোর ধারণা ছিল এদের মধ্যে কেউ হয়তো তার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে। সেদিনের পর পাবলো আবারও আরেকটা রিপোর্টারকে তুলে নিয়ে আসে এবং তার মাধ্যমে সে প্রেসিডেন্ট গাভিরিয়াকে একটা মেসেজ পাঠায়। তার বক্তব্য ছিল পাবলো এসকোবার কলম্বিয়ার যে কোনো জেলে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার উপরে যে শুট অ্যাট দ্য সাইট অর্ডার দেওয়া হয়েছে, মানে দেখা মাত্র গুলির যে অর্ডার হয়েছে সেটা যেন তুলে নেওয়া হয়। কিন্তু পরিস্থিতি তখন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, তাই সঙ্গত কারণেই প্রেসিডেন্ট গাভিরিয়া পাবলোর কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। অন্যদিকে তখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশ সিনিয়র নির্বাচিত হয়েছিলেন। জর্জ বুশ আগে সিআইএর হেড ছিল, তাই সে কলম্বিয়াতে পাবলো এসকোবারের বিষয়ে খুব ভালো করেই জানত। বুশ চাইছিল আমেরিকাতে কোকেনের অবাধ প্রসার ধ্বংস করতে, আর এ কারণে পাবলো এসকোবারকে দুনিয়া থেকে সরানোর জন্য বা তার সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য সবাইকে অস্ত্র দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট পাবলোকে মারার জন্য একেবারে উতলা হয়ে উঠেছিল বলা যায়। পাবলো তার ড্রাগের বিজনেস আমেরিকাতে এক্সপ্যান্ড করেছিল, আর তার রাষ্ট্রের লোকই এই বিষ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, আর এটাই ছিল বুশের সবচেয়ে রেগে যাওয়ার কারণ। এই লক্ষ্যে জর্জ বুশ কলম্বিয়ায় একজন নতুন অ্যাম্বাসেডর নিয়োগ দেন, যার নাম ছিল আর্থার ক্রসবি। এজেন্ট পেনিয়া এবং এজেন্ট মার্ফির জন্য নতুন এক বসকেও পাঠানো হয়েছিল, যে পুরো কলম্বিয়াতে ডিএ এজেন্টের বস হবে। এই লোকটার নাম ছিল ম্যাসিনা। এর কারণে সামনে পাবলোকে আরও অনেক ঝামেলায় পড়তে হবে। এমনিতেও পাবলো আর তার আগের মতো ওপেনলি চলাফেরা করতে পারত না, কারণ পাবলো ওপেনলি চলাচল করলেই পুলিশের কাছে সেই খবর পৌঁছে যেত। যদিও পাবলো যেখানে লুকিয়েছিল সেই জায়গার ব্যাপারে একজন ছাড়া কেউ জানত না। আর এটা হচ্ছে সেই মেয়েটি যে লিমনের সাথে ট্যাক্সির পেছনে প্যাসেঞ্জার সেজে বসত, অর্থাৎ মার্টিজা। পাবলো চাইছিল মার্টিজাকেও শেষ করে দিতে। তার ভয় হচ্ছিল মার্টিজা হয়তো বেইমানি করে বসতে পারে তার সঙ্গে। তাই একদিন মার্টিজাকে মারার জন্য লাকিকা এবং লিমনকে পাঠানো হয়। লিমন না চাইলেও কিকির সাথে সে যায় মার্টিজাকে মারতে। অন্যদিকে পাবলো তার উকিল ডুরুকে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতে পাঠায়। এই অ্যাটর্নি জেনারেল এমন একজন ব্যক্তি ছিলেন কলম্বিয়াতে যার পদ প্রেসিডেন্টের সমান ছিল। সে প্রেসিডেন্টের জন্য কাজও তেমন করত না, এমনকি সে আমেরিকানদেরও ঘৃণা করত। প্রেসিডেন্ট গাভিরিয়া পাবলোকে মারার জন্য আমেরিকানদের কাছ থেকে সাহায্য নিচ্ছে, এই ব্যাপারটা এই অ্যাটর্নি জেনারেলের একটুও পছন্দের ছিল না, আর এটাকেই পাবলো একটা সুযোগ হিসেবে দেখতে পায়। মূলত সেই পয়েন্ট ধরেই পাবলোর উকিল অ্যাটর্নি জেনারেলকে নিজেদের দিকে টেনে নেয়, যাতে ভবিষ্যতে তারা তাকে ব্যবহার করতে পারে। কিন্তু তবুও দিন গড়ানোর সাথে সাথে পাবলো এসকোবার ভালোভাবেই ফেসে যাচ্ছিল, কারণ গাভিরিয়া আমেরিকার সাহায্য নিতে স্বীকার করে নিয়েছিল। ফলে একদিন কলম্বিয়ার আর্মিকে মেডেলিন সিটিতে নামানো হয়।
পুরো শহরে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। এই নির্দেশনায় জারি করা হয় যে পুরো শহরে কোনো গাড়ি পুলিশের চেকিং ছাড়া চলাচল করতে পারবে না। আর এমন একজন মানুষও ছিল না যে চেকপোস্ট থেকে বিনা চেকিংয়ে যেতে পারত। পাবলোকে ধরার জন্য ডিএ, সিআইএ, আর্মি সব একটা বিল্ডিংয়ে শিফট হয়েছিল, অর্থাৎ তাদের অফিস বলা যায় একটাই হয়ে গিয়েছিল। সেই সাথে এটাও ঘোষণা করা হয়েছিল যে পাবলোকে ধরতে পারবে তাকে $1.5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে। কিন্তু এত কিছুর পরেও পাবলোর লোক জেনে শুনে পুলিশকে ভুয়া ইনফরমেশন দিত। যেখানে পাবলো থাকতোই না সেখানেই পুলিশকে পৌঁছে দেওয়া হতো। এতে পুলিশের অনেক টাকা পয়সা এবং সময় নষ্ট হতো, আর এটাই পাবলো চেয়েছিল। এরপর অন্য একটা দৃশ্যে আমরা কিকি এবং লিমনকে দেখতে পাই, যারা মার্টিজাকে মারতে তার বাড়িতে যায়। সেদিন তারা দরজা ভেঙে মার্টিজার ঘরের ভেতরে ঢুকে পড়ে। মার্টিজা সব কিছুই বুঝতে পেরে আগে থেকেই লুকিয়ে পড়েছিল। তবে লিমন মার্টিজাকে লুকিয়ে থাকতে দেখে ফেলে, কিন্তু সে এটা কিকিকে বলে না, কারণ লিমন মার্টিজাকে পছন্দ করত। সেদিন মার্টিজাকে না পেয়ে কিকি এবং লিমন সেখান থেকে চলে আসে। অন্যদিকে এজেন্ট মার্ফি এবং এজেন্ট পেনিয়ার কাছে একদিন একটা ইনফরমেশন আসে, সেন্ট ইসিডো হিলস নামে একটা বাড়িতে পাবলো লুকিয়ে আছে। এই খবর শুনে এজেন্টরা আর্মি টিমকে প্লেনে করে ওই এরিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলে এবং ইনফরমেশনের সত্যতা যাচাইয়ের পর পুলিশ, ডিএ এজেন্ট, আর্মি টিম সেখানে রেড দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন মধ্যরাতে পুলিশ পাবলোর বাংলোর সামনে চলে আসে। এই খবর যখন পাবলোর কাছে গিয়ে পৌঁছায় তখন সাথে সাথেই পাবলো তার পরিবার ও লোকজনকে সাথে নিয়ে আবারও আরেকটা আন্ডারগ্রাউন্ড টানেল ব্যবহার করে বাইরে বের হয়ে আসে। আর যথারীতি পুলিশ আবারও ধরতে ব্যর্থ হয় পাবলো এসকোবারকে। এর পরের দিন সকালে পাবলো তার নতুন আরেকটা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পাবলোর কাছে সব ধরনের সুযোগ সুবিধাই মোটামুটি ছিল, কিন্তু শুধু একটা জিনিস তার কাছে ছিল না, আর সেটা হচ্ছে শান্তি। এসব ঘটনায় পাবলো এসকোবার অনেক রেগে গিয়েছিল। তার এই রাগ এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছিল যে সে মেডেলিন সিটিতে যেখানে যত পুলিশ এবং আর্মি আছে তাদের সবাইকে মেরে ফেলার অর্ডার দেয়। আর এটাই হয়, পাবলোর লোকেরা পুলিশ এবং আর্মিদের মেরে ফেলতে শুরু করে। যাকে যেখানে পাওয়া যাচ্ছিল তাকে সেখানেই চোরাগুপ্তা হামলা করে শ্যুট করে মেরে ফেলা হচ্ছিল। শুধু এতেই ক্ষান্ত দিয়েছিল না তারা, পুলিশ স্টেশনেও একদিন একটা বোম ব্লাস্ট করা হয়, আর এই ব্লাস্টে অনেক লোক সেদিন মারা যায়। পাবলোর হাতে এ ধরনের নৃশংসতা এবং এত পুলিশের মৃত্যু কর্নেল পিনজনকে একেবারে ডিপ্রেসড করে ফেলে। তাই সে বাধ্য হয়ে পদত্যাগ করে। আবারও কর্নেলের জায়গা খালি হওয়ায় কর্নেল কারেলোকে ফ্রান্স থেকে ফিরিয়ে আনা হয় কলম্বিয়ায় এবং তাকে দায়িত্ব দেওয়া হয় পিনজনের জায়গায়। আর এই বিষয়টাই সবাই চাইছিল। এর পরের দিশে আমরা দেখতে পাই পাবলো তার লোকদের সাথে নিয়ে মনকার্নের স্ত্রীর জুরির বাড়িতে গিয়েছে, কিন্তু জুরি পাবলো আসার খবর পেয়েই সেদিন আগেভাগেই সেখান থেকে চলে গিয়েছিল। জুরি ক্যালি কার্টেলের ডেরায় পাঁচোর কাছে গিয়ে পৌঁছেছিল। ক্যালি কার্টেল গ্রুপের 4 পার্টনার ছিল, আর তাদের মধ্যে একজন হচ্ছে পাঁচো। সেটা আমরা আগেই জানি যারা প্রথম সিজনের এক্সপ্লেইন দেখেছি। এখানে আমরা ক্যালি কার্টেলের মেইন লিডার গিলবার্টোকে দেখতে পাই। গিলবার্টো জুরির সাথে দেখা করে আর ওয়াদা করে যে সে জুরির ড্রাগসের বিজনেসকে ক্যালি কার্টেলের গ্রুপের বিজনেসের সাথে যুক্ত করবে। জুরির স্বামী মানকারানো পাবলোর হয়ে কাজ করত, আর জুরির এই ড্রাগের বিজনেসটা আসলে পাবলোরই ছিল, যেটা মনকারনের মৃত্যুর পর জুরি অনেকটা টেক ওভার করে নিয়ে নেয়। গিলবার্টোর এই ঘোষণার মাধ্যমে সেদিন জুরির ল্যাব ক্যালি কার্টেলের বিজনেসের সাথে যুক্ত হয়ে যায়। অন্যদিকে পাবলোকে দিন গড়ানোর সাথে সাথে বিপদ চতুর্দিক থেকে যেন ঘিরে ধরছিল। আমেরিকান সরকার, কলম্বিয়ান সরকার আর তার শত্রু ক্যালি কার্টেল তাকে মেরে ফেলার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল। এত শত্রুর সাথে পাবলোর টিকে থাকা তাই দিন দিন মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে আরেকটা দৃশ্যে দেখা যায় ক্যালি কার্টেলের প্রত্যেক মেম্বার সম্পর্কে ইনফরমেশন নেওয়া হয়েছে, কিন্তু এটা আমি আপনাদের এখনই বলবো না, কারণ নার্কোসের সিজন 3 পুরোটাই ক্যালি কার্টেল গ্রুপের উপরে তৈরি করা হয়েছে, আর সেখানেই আপনারা বিস্তারিত এদের সম্পর্কে জানতে পারবেন। তো অন্যদিকে দায়িত্ব পাওয়ার পর কর্নেল কারেলো ফিরে এসেছিল কলম্বিয়ায়, আর সবাই মন থেকে তাকে স্বাগতও জানিয়েছিল। এইবার কর্নেল কারেলো অনেকটা প্রস্তুতি নিয়ে এসেছিল। সে পাবলোকে দেখাতে চেয়েছিল যে সে শহরে ফিরে এসেছে, আর এজন্য সে 150 জন পুলিশের সদস্যের ফোর্স এবং 66টি ট্রাক নিয়ে মেডেলিন শহরে যায় একদিন। তার মূল উদ্দেশ্য ছিল পাবলোর গুপ্তচরদের ধরা। পাবলোর গুপ্তচররা যখন পুলিশদেরকে সেদিন দেখে তখন তারা স্যাটেলাইট ফোনের সাহায্যে একজন আরেকজনকে কল করে
কিন্তু পুলিশ এই বিষয়টা আগেই বুঝতে পেরে এইসব ফোনগুলো ট্র্যাক করছিল। আর এভাবে পুলিশ কয়েকজনের লোকেশনও পেয়ে যায়, কিন্তু সবার লোকেশন না পেলেও 6 থেকে 7 জনের লোকেশন তো তারা পেয়ে গিয়েছিলই। আর এরা সবাই ছিল ছোট বাচ্চা, যাদেরকে দিয়ে পাবলো গুপ্তচরগিরির কাজ করত। কিন্তু ছোট বাচ্চা হওয়ার পরেও পুলিশ ওই বাচ্চাগুলোকে উঠিয়ে একটি পুলের নিচে নিয়ে আসে। সেখানে কর্নেল কারেলো তাদের মনে ভয় ঢোকানোর জন্য 18 বছরের এক কিশোরকে তাদের সকলের সামনেই মেরে ফেলে। এতে করে বাকি বাচ্চারা ভয় পেয়ে যায়। তারা পাবলোর জন্য কাজ করা ছেড়ে দেওয়ার ওয়াদা করে তার কাছে। কিন্তু তাদের মধ্যে একজন এই সব কিছু পাবলোকে পরবর্তীতে বলে দিয়েছিল। আর এই কথাটা শোনার পর পাবলোকে দেখে সেদিন মনে হচ্ছিল যে সেই সুযোগেরই যেন অপেক্ষা করছিল। আসলে এর মাধ্যমে পাবলো পুলিশের বিরুদ্ধে এবার একটা স্ট্রং পয়েন্ট পেয়ে গিয়েছিল। কর্নেল কারেলোর হাতে একটা নিষ্পাপ কিশোরের মৃত্যু, আর পাবলো এটাকে বড় খবর হিসেবে প্রেজেন্ট করে, যাতে এই খবর প্রেসিডেন্টের কাছে পৌঁছায় এবং প্রেসিডেন্ট কার্লোকে তার পদ থেকে সরিয়ে দেয়। অন্যদিকে একটা দৃশ্যে আমরা এজেন্ট পিনিয়াকে দেখি, যার কাছে একদিন ডন বার্নার একটা কল আসে। এতদিনে ডন বার্না ক্যালি কার্টেলের অনেক কাছের লোক হয়ে গিয়েছিল। যেহেতু শত্রু বন্ধু হয়, তাই ডন বার্না পিনিয়াকে বলে যে সে তাকে পাবলোর মেইন ল্যাবের লোকেশন বলবে, যেটা পুলিশ বন্ধ করে দিতে পারে। সেই সাথে ডন বার্না এজেন্ট পেনিয়াকে জানায়, যদি আপনার কাছে এমন কোনো কাজ থাকে যেমন পাবলোর লোকদের মেলে ফেলার মতো কাজ, তবে আমাকে নিঃসংকোচে সেটা দিতে পারেন, কারণ সে সরকারি প্রোটোকল ফলো করে না। তো এর মাধ্যমে ডন বার্না এবং পেনিয়ার মধ্যে সেদিন একটা ডিল হয়ে যায়। ডিলটা এরকম ছিল যে তারা একজন আরেকজনকে ইনফরমেশন দিয়ে সাহায্য করবে আর পাবলোর লোকদের মেরে ফেলবে। এজেন্টকে দেয়া ডন বার্নার প্রথম ইনফরমেশনে দেখা যায় সঠিক প্রমাণিত হয়। পুলিশ সেই জায়গায় গিয়ে পাবলোর বড় একটা ল্যাবে হামলা করে, আর কারেলো পাবলোর এক কাছের লোক গ্যাটোকে গ্রেপ্তার করে, যে পাবলোর সবচেয়ে বড় ল্যাবকে সামলাতো। পুলিশ গ্যাটোকে মারধর করার পর তার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে, যেটা পুলিশের জন্য যথেষ্ট ছিল সেদিন। কিন্তু তথ্যগুলো পাওয়ার পর কর্নেল কারেলো হেলিকপ্টার থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে। আসলে কারেলো পাবলোকে খুন করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল, আর এ কারণে সে ছোট বড় যে কোনো ধরনের অন্যায় করতেও দ্বিধা করত না। তো গেটোকে খুন করার খবরটা যখন পাবলোর কাছে পৌঁছায়, তখন পাবলো এসকোবার ভীষণ ভয় পেয়ে যায়, কারণ কর্নেল কারেলো পাবলোর সব কাছের লোকদের খুঁজে বের করে ইতিমধ্যেই মারতে শুরু করেছিল। তো এরপর আমরা দেখতে পাই সেই ছেলেটিকে, যে পাবলোর কাছে সেই ঘটনাগুলো সব বলেছিল। সে এটাও বলে দিয়েছিল যে পুলিশ তাদের এক সাথীকে মেরে ফেলেছে। এই ছেলেটির বক্তব্যকে পাবলো ক্যামেরাবন্দি করে সেদিন, আর বলাই বাহুল্য এটা কারেলোর বিরুদ্ধে একটা সাক্ষী হিসেবে সে জোগাড় করেছিল। কর্নেল কারেলো কিভাবে একজন কিশোরকে মেরে ফেলেছে, প্রেসিডেন্ট গাভিরিয়া এটা টিভিতে দেখেছিল। এইসব কিছু দেখে প্রেসিডেন্ট গাভিরিয়া এবং ভাইস প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেয় যে সব কিছু যেভাবে চলছে সেভাবেই চলতে দেবে তারা। তাদের কোনো কিছুই যায় আসে না পাবলোর এই চালে, কারণ তারা যে কোনো মূল্যে পাবলোকে মারতে চাইছিল। আর এই ঘটনার পর কারেলোকে আরও স্বাধীনতা দেওয়া হয়। ওদিকে এজেন্ট পিনিয়া কাউকে কিছু না জানিয়েই ডন বার্নার সাথে হাত মিলিয়েছিল শুধুমাত্র পাবলোর কাছের লোকদের মেরে ফেলার জন্য। আর ডন বার্নার সব ঠিকঠাক মতো ইনফরমেশনও তাকে নিয়মিত দিতে শুরু করেছিল। তার ইনফরমেশন পেয়েই পাবলোর বড় বড় ডেরায় রেইড করা হতো, পাবলোর দলের মূল লোকদের ধরা হতো অথবা তাদের মেরে ফেলা হতো। এ ধরনের তৎপরতায় পাবলো অর্ধেক সাম্রাজ্য খুব অল্প দিনের মধ্যেই অলরেডি ধ্বংস হয়ে গিয়েছিল। অন্যদিকে ক্যালি কার্টেল পাবলোকে ধ্বংস হতে দেখে নিজেদের বিজনেসকে আরও বড় করতে মিয়ামিতে ফোকাস করে এবং সেখানে তার বিজনেস গ্রো করতে শুরু করে তারা। কিন্তু পাবলো তখনও একটা পয়েন্ট ধরেই বসেছিল, কারেলো একটা নিষ্পাপ কিশোরের প্রাণ নিয়েছে, তাই গাভিরিয়া হয়তো কারেলোকে কিছু একটা করবে। কিন্তু সেই সাথে সে আরেকটা বিষয়ও ভাবতে শুরু করে, সেটা হচ্ছে যদি প্রেসিডেন্ট কারেলোকে কিছু নাই করে তখন কি হবে। তখন তো সরকার এবং পুলিশ কলম্বিয়ান মানুষদেরও একই হাল করবে। আর এই চিন্তা মাথায় আসার পর পাবলো একসময় নিজের হাতে অনেকগুলো চিঠি লেখে এবং সেগুলোকে পত্রিকায় ছাপাতে বলে, যাতে মানুষ এই সব কিছু পড়ে সরকারের বিপক্ষে চলে যায়। কিন্তু দেখা যায় সরকার পাবলোর এই চিঠিগুলোর ব্যাপারে আগে থেকেই জানতো, তাই এই চিঠিগুলোকে কাগজে ছাপা হতেই দেওয়া হয়নি। এইসব কারণে পাবলো হতাশ হয়ে পড়ে এবং তারপর আরও কিছু বিষয় পাবলোর হতাশাকে আরও বাড়িয়ে তোলে।
একে তো পাবলোর শত্রু নেহায়েত কম ছিল না, কিন্তু তার মধ্যে আরেক শত্রু যোগ হয়েছিল, আর এরা ছিল অটো ডিফেন্স রেটিং প্যারামিলিটারি গ্রুপ। এই গ্রুপ M19 গ্রুপের শত্রু ছিল। যখন তারা জানতে পারে যে পাবলো M19 গ্রুপের লিডারের সাথে মিলে কলম্বিয়ার হাইকোর্টে হামলা করেছিল, তখন তারা পাবলোর বিরুদ্ধে অবস্থান নেয়। এই গ্রুপের লিডারের নাম ছিল কার্সিকান ব্রাদার্স, অর্থাৎ ফিডেল এবং কার্লোস নামে দুই ভাই এই সংগঠনটা চালাতো, এবং আমেরিকান সরকার এই গ্রুপটাকে সাপোর্ট করত। আমেরিকান সরকার এই গ্রুপকে ইলিগাল হাইটেক ওয়েপনও প্রোভাইড করত। কার্সিকান ব্রাদার্স এবার ক্যালি কার্টেলের সাথেও হাত মেলায়, আর বলাই বাহুল্য এরপর পাবলোর ধ্বংস হওয়া অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল। অন্য দৃশ্যে আমরা এজেন্ট পেনিয়াকে দেখি, যাকে তার এক বন্ধুর বাসায় ডেকেছে। এজেন্ট পেনিয়া সেখানে গিয়ে সেদিন মার্টিজাকে দেখতে পায়। মার্টিজা পেনিয়াকে বলে যে সে জানে পাবলোকে কোথায় পাওয়া যাবে। সে পাবলোর খবর তার বন্ধু লিমনের মাধ্যমে জানতে পারবে। তার বদলে মার্টিজা শুধু প্রাইজ মানি চায়, যেটা পেলে সে আর তার মেয়ে অনেকটা ভালোভাবে থাকতে পারবে। এজেন্ট পেনিয়া মার্টিজার প্রস্তাবে রাজি হয় এবং এই খবরটা সে এজেন্ট মার্ফি এবং কর্নেল কারেলোকে দিয়ে দেয়। এরপর সবাই তাদের নেক্সট মিশনের জন্য রেডি হতে শুরু করে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পাবলোর পক্ষ নিয়ে ক্রমাগত প্রেসিডেন্ট গাভিরিয়ার উপরে চাপ সৃষ্টি করতে শুরু করেছিল, কিন্তু তাকেও প্রেসিডেন্ট গাভিরিয়া যথারীতি ইগনোর করছিল। এর কয়েকদিন পর মার্টিজা লিমনকে একদিন ফোন করে। কথায় কথায় তার কাছ থেকে সে জেনে নেয় তারা এখন কোথায় রয়েছে। লিমনও সবকিছু বলে দিয়েছিল সেদিন মার্টিজাকে, আর মার্টিজা এই খবর এজেন্ট পেনিয়াকে দিয়ে দেয়। এরপর পুরো পুলিশ ফোর্স পাবলোকে ধরার জন্য বের হয়, কিন্তু এই মিশনে এজেন্ট পেনিয়া এবং এজেন্ট মার্ফিকে যেতে দেওয়া হয় না, কারণ এটা অ্যাম্বাসেডারের অর্ডার ছিল। আমরা এখানে বুঝতে পারি না কেন অ্যাম্বাসেডার এই দুই আমেরিকান এজেন্টকে সেদিন যেতে দেয়নি, তবে যেতে না দিয়ে তিনি তাদের বড় একটা উপকার করেছিলেন। তার এই নিষেধাজ্ঞা এজেন্ট মার্ফি এবং পেনিয়ার জীবনটা রক্ষা করেছিল বলা যায়, কারণ এখানে শকিং ফ্যাক্ট হচ্ছে এটা আসলে একটা বড় আকারের ট্র্যাপ ছিল। লিমন আগেই জানতে পেরেছিল যে মার্টিজা পুলিশের সাথে হাত মিলেছিল, তাই সে জেনে বুঝে সেদিন মিথ্যে ইনফরমেশন দিয়েছিল তার কাছে, আর লিমন এইসব কিছু পাবলোকে বলে দিয়েছিল। তাই পাবলো এই সুযোগটাকে এবার কাজে লাগায়। পাবলো তার লোকদের সাহায্যে কর্নেল কারেলো এবং পুলিশ ফোর্সের উপরে রাস্তার উপরে চতুর্দিক থেকে হামলা করে বসে। পাবলো সব পুলিশ সদস্যকে সেদিনকে মেরে ফেলে, আর সবশেষে পাবলো এসকোবার নিজে হাতে কর্নেল কারেলোকে গুলি করে মেরে ফেলে দেয়। যদিও পাবলো হেরে যাচ্ছিল, কিন্তু সে কর্নেল কারেলোকে মেরে অনেকটা জিতেই গিয়েছিল বলা যায়। আর এই ঘটনায় এজেন্ট পেনিয়া এবং এজেন্ট মার্ফি প্রচণ্ড কষ্ট পায়। শুধুমাত্র একটা ভুল ইনফরমেশনের জন্য এই এত সব কিছু হয়ে গিয়েছিল। তারা তাদের সবচেয়ে সাহসী ও ট্যালেন্টেড সহযোগীকে হারিয়েছিল। কিন্তু কর্নেল কারেলোর মৃত্যুর মাধ্যমেই মূলত সবকিছুই শেষ হয়ে যায়নি, কারণ তখনও ক্যালি কার্টেল এবং কার্সিকান ব্রাদার্স মিলে নতুন একটা গ্রুপ তৈরি করে, যেটা পাবলোর সব লোকদের মেরে ফেলবে এবং পুলিশকে গোপনে সাহায্য করবে। ডন বার্না এজেন্ট পিনিয়ার সাথে দেখা করে এবং তাকে ক্যালি কার্টেলের ডেরায় দিয়ে যায়, যেখানে কার্সিকান ব্রাদার্স এবং জুরি আগে থেকে অবস্থান করছিল। তারা পেনিয়াকে বলে কর্নেল কারেলো না থাকায় এসকোবারকে শেষ করা ক্রমিক কঠিন হয়ে যাচ্ছে, তবে তারা চাইছে পাবলোকে শেষ করতে কার্সিকান ব্রাদার্সের সাথে যুদ্ধের জন্য মাঠে নামতে। তবে পাবলোকে শেষ করার আগে তার সব সঙ্গীকে প্রথমে মেরে ফেলতে হবে, এতে পাবলো এসকোবার শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বে। তখন পুলিশ চাইলে অনায়াসই ধরে ফেলতে পারবে পাবলোকে। এই কথাগুলো বলার পরে এজেন্ট পেনিয়ার কাছে তারা একটা দাবি জানায়। দাবিটা হচ্ছে এরকম: পাবলোর যে ইনফরমেশনগুলো তারা পায় সেগুলো যেন এজেন্টরা তাদেরকে জানায়। আমেরিকা কলম্বিয়ান পুলিশ এবং ডিএ এজেন্টদের অনেক হাইটেক ইকুইপমেন্ট দিয়েছিল, ফলে তারা সহজেই পাবলোর খবরাখবর জানতে পারত। যেহেতু তাদের এই ইকুইপমেন্ট ইউজ করার কোনো সুযোগ নেই, তাই এই ইনফরমেশন ক্যালি কার্টেল এবং কার্সিকান ব্রাদার্সকে সরবরাহ করা হলে কাজটা তারা খুব দ্রুত শেষ করতে পারবে। যুক্তিটা কিন্তু বেশ অকাঠ্য, কি বলেন? সব শোনার পরে এজেন্ট পেনিয়া তাদের এই অফারের ব্যাপারে একটু ভাবার জন্য সময় চায়, কারণ সরকারের পাওয়া খবরাখবর যদি ক্যালি কার্টেলকে দেয়া হয় সেটাকে সাধারণত একটা ক্রাইম হিসেবেই ধরা হবে, আর এ কারণে যদি কখনো এজেন্ট পেনিয়া ধরা পড়ে তবে তার চাকরি রক্ষা করা খুবই কঠিন হয়ে পড়বে। তাই তাদের কাছ থেকে চলে আসার বেশ কিছুদিন পর এজেন্ট পেনিয়া বুঝতে পারে পুলিশের কাছে পাবলোকে ধরার পর্যাপ্ত ইনফরমেশন আছে, তাই এগুলো ক্যালি কার্টেলকে সে সরবরাহ করতে আপাতত রাজি নয়। কিন্তু সাথে সাথে আরও একটা অসুবিধা ছিল।
সেটা হচ্ছে তাদের কাছে পাবলোর বিষয়ে সকল ইনফরমেশন থাকলেও উপরমহল পুলিশকে পাবলো এসকোবারের বিরুদ্ধে রেইড করার অনুমতি দিচ্ছিল না। আসলে অফিসাররা ভয় পাচ্ছিল যদি আবার কোনো একটা ট্র্যাপে পুলিশ পড়ে যায় তবে আবারও ম্যাসাকার ঘটবে। এই ভাবনার দোলাচলে পেইনা যখন দুলছে তখন প্রেসিডেন্ট গাভেরিয়া নতুন একজন কর্নেলকে সিলেক্ট করেছেন। অর্থাৎ কর্নেল কারেলো মারা যাওয়ার পর তিনি এই নতুন সিলেকশনটা করতে বাধ্য হয়েছিলেন। আর এই কর্নেলের নাম ছিল মার্টিনেজ। সে শেষ পর্যন্ত কারেলোর জায়গা নেয়। তো এরপরে আমরা দেখতে পাই পাবলো শ্যালো কার্লোসকে, যে পাবলোর সাথে দেখা করতে অন্য দেশ থেকে কলম্বিয়াতে এসে পৌঁছেছিল। কার্লোস সেদিন দেখা করে পাবলোকে বলে এই অবস্থাতেও তার বিজনেস খুব ভালোভাবে চলছে, প্রতিদিন সে মিলিয়ন মিলিয়ন ডলার্স আর্ন করছে, তবে এটার পেছনে একজন মানুষ বিরাট ভূমিকা পালন করছে, আর সেই মানুষটা হচ্ছে লায়ন। বন্ধুরা, আমরা দেখেছিলাম সিজন 1 এর শুরুতে পাবলোর জন্য ড্রাগ জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে কলম্বিয়া থেকে এই ড্রাগ সে আমেরিকাতে পাচার করত। আর এটাই হচ্ছে সেই লায়ন, মানে কার্লোস যে লায়নের কথা বলছে। লায়ন এখনও আমেরিকায় ছিল। সে তার প্লেনের সাহায্যে হাজার হাজার কেজি কোকেন আমেরিকায় নিয়ে যেত এবং কেউ কিছু জানার আগেই সেগুলো বিক্রি করে দিতে শোয়। মূলত এই লায়নের কারণেই পাবলো সে সময় পৃথিবীর সবথেকে ধনীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। লায়ন প্রতিদিন রাশি রাশি ডলার আমেরিকা থেকে কলম্বিয়ায় পাঠাতো। তো শ্যালোকের কাছে সব শুনে পাবলোর মনে হয় লায়নকে কিছু সময়ের জন্য আমেরিকা থেকে তার কলম্বিয়াতে ডেকে আনা দরকার, যাতে তারা আবার একত্রিত হতে পারে এবং সব বিষয়ে এবার সরাসরি আলাপ করতে পারে। পাবলো এদিকে যখন এসব ভেবে চলেছে তখন অন্যদিকে এজেন্ট পেনিয়াকে দেখা যায় পাবলোর ড্রাইভার লিমনের পিছু নিতে। সে দেখতে পায় সেদিন লিমন একটা বাসার সামনে গিয়ে থেমেছে, যেখানে ব্ল্যাকিকেও দেখা যায়। ব্ল্যাকি ছিল পাবলোর সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের মানুষগুলোর মধ্যে অন্যতম একজন। চোখের সামনে এরকম একটা টোপ দেখে এজেন্ট পেনিয়া তাদের সার্চ ব্লকে ফোন করে এই তথ্যটা জানিয়ে দেয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাকে কোনো প্রকার ব্যাকআপ টিম দেওয়ার কথা অস্বীকার করা হয়। তবে এজেন্ট পেনিয়া সেখানে পাবলোর আরেকজন লোক ভেলাসকেও দেখতে পায়। আর চোখের সামনে এই ধরনের লোকদের দেখে এজেন্ট পেনিয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই সে ডন বার্নাকে ক্যালি কার্টেলের গ্রুপের লোকজনদেরকে নিয়ে সেখানে চলে আসতে বলে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় বেশ কিছু অস্ত্রধারী সেখানে এসে পৌঁছায়। ক্যালি কার্টেলের সাথে তখন কার্সিকান ব্রাদার্সকেও দেখা যাচ্ছিল। তারা সবাই এক এক করে চতুর্দিক থেকে লিমনের বিল্ডিংটাকে ঘিরে ফেলে, আর তারপরে সেখানে যেন একটা নরক নেমে আসে। পাবলোর সব লোককে সেদিন সেখানেই মেরে ফেলা হয়, কিন্তু ভেলাস্কোকে কার্সিকান ব্রাদার্সরা ধরে নিয়ে যায়। তাছাড়া পাবলোর আরেক লোক ব্ল্যাকিও সেখান থেকে পালিয়ে যায়। ডন বার্না ভেলাস্কোকে তার ডেরায় নিয়ে গিয়ে অনেক টর্চার করে এবং তারপর সে পাবলোর অন্য লোকদের সব ইনফরমেশন ভেলাস্কোর কাছ থেকে বের করে নিতে শুরু করে। সেদিন ভেলাস্কো পাবলোর 3টি মানি হাউজের ঠিকানা বলে দিয়েছিল ওই কার্সিকান ব্রাদার্সকে। সেই সাথে এটাও বলে দিয়েছিল যে পরের দিন লায়ন কলম্বিয়ায় আসছে, আর এই লায়নই পাবলোর বিজনেস একা হাতেই সামলাতো। এই খবরটা ডন বার্নার কাছে অনেকটা মেঘনা চাইতেও জলের মতো এসে হাজির হয়েছিল, কারণ তারা এরকম একটা কানেকশন খুঁজছিল। তাই ডন বার্না দেরি না করে এই খবরটা জুরিকে জানায়, আর জুরি সাথে সাথে সেটা ক্যালি কার্টেলের হেড গিলবার্টোর সাথে শেয়ার করে। পরের দিন সকালে ক্যালি কার্টেলের লোকজন লায়নকে এয়ারপোর্ট থেকে কিডন্যাপ করে তাদের ডেরায় নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর তারা লায়নকে পাবলোর থেকে বেশি টাকা অফার করে তাদের সাথে কাজ করার জন্য। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে তাদের প্রস্তাবে লায়নও রাজি হয়ে যায়। আসলে লায়ন এখানে কেন রাজি হয়েছিল সেটা একটা রহস্য, কারণ এত এত বছর ধরে যে পাবলো এসকোবারের বিশ্বস্ত একজন কর্মী ছিল, সে কিনা কিছু টাকার লোভেই নিজের বিশ্বস্ততা বিসর্জন দেবে। আসলে ধারণা করা যায় লায়ন বুঝতে পেরেছিল পাবলোর দিন শেষ হতে চলেছে, আর পরবর্তী ডন হয়ে উঠতে চলেছে এই গিলবার্টো এবং ক্যালি কার্টেল গ্রুপ। বন্ধুরা, ক্যালি কার্টেলদের নিয়ে আমরা কিন্তু পুরো একটা সিজন দেখব, আর সেটা অবশ্যই সিজন 3-তে। তো ওয়েট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসলে লায়ন ছিল সেই ব্যক্তি যার কারণে পাবলো তার পুরো বিজনেস ভালোভাবে চালাতে পেরেছিল। লায়নের জন্যই প্রতিদিন লক্ষ লক্ষ ডলার পাবলো এসকোবার আর্ন করতে পারছিল। লায়ন যখনই ক্যালি কার্টেল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যায় তখনই পাবলো হঠাৎ করে ধনী ব্যক্তিদের লিস্ট থেকে একেবারে উধাও হয়ে যায়। এই ঘটনার পর পাবলোর কাছে আর একটা শকিং নিউজও এসেছিল। সেটা হচ্ছে সে জানতে পেরেছিল ভেলাস্কোকে কেউ উঠিয়ে নিয়ে গিয়েছে, আর তাই ভাবছিল হয়তো ভেলাস্কোকেও মেরে ফেলা হয়েছে। এই খবর শুনে পাবলো অনেক বড় একটা ঝটকা খায়, কিন্তু তখনও সে শান্ত থাকারই সিদ্ধান্ত নিয়েছিল এবং ভাবতে শুরু করেছিল তার পরবর্তী করণীয় কী হবে সেটা নিয়ে।
অন্যদিকে কর্নেল মার্টিনেস পাবলোকে ধরার জন্য নতুন টেকনোলজির সাহায্য নিতেও শুরু করে দিয়েছিল। সে একটা স্যাটেলাইট ভ্যানকে কাজে লাগিয়েছিল, যেটা সব সময় রাস্তায় ঘুরত এবং পাবলোর লোকদের খুঁজে বের করার চেষ্টা করত। এই ভ্যানে এমন একটা প্রযুক্তি ছিল যেটা দিয়ে স্যাটেলাইট ফোনকেও ট্র্যাক করা সম্ভব ছিল। অন্যদিকে এজেন্ট পেনিয়া আবারও একদিন ডন বার্নার সাথে দেখা করে এবং তাকে পাবলোর নতুন কয়েকজন লোকের ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করে। সেদিন রাত হতেই দেখা যায় কার্সিকান ব্রাদার্সের হাতে পাবলোর আরও কিছু লোক মারা যায়। আসলে সেই ঘটনার পরে পেনিয়া গোপনে ক্যালি কার্টেলকে পাবলোর লোকদের খবরাখবর পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই হত্যাকাণ্ডর বিষয়ে সেই রাতেই ব্ল্যাকি পাবলোকে খবরটা জানায় এবং তাকে বলা হয় তাদের 5 জন লোক মারা গেছে। বেশ কিছুদিন ধরে পাবলো একের পর এক শকিং নিউজ পেয়ে যাচ্ছিল, তাই সে তার পরিবারকে নিয়ে এবার দুশ্চিন্তায় পড়ে যায় এবং অন্য একটা জায়গায় লুকোনোর কথা ভাবে। পাবলো ভাবছিল তার তো কোনো লোকদের ট্রেস করাই সম্ভব ছিল না, কিন্তু বাস্তবে তাদেরকে ট্রেস করে মেরে ফেলা হচ্ছে। আর যেহেতু এটা সম্ভব হচ্ছে, তাই তার উপরেও হামলা আসতে পারে, তার বর্তমান অবস্থান কেউ জেনে যেতে পারে। সার্বিক অবস্থা পাবলো এসকোবারে বুঝতে পেরেছিল তার ক্ষমতা এবং সাম্রাজ্য হয়তো শেষ হতে চলেছে। এর পরের দিন সকালে পুলিশ ভালেস্কোর লাশ খুঁজে পায়, যেটার উপরে অদ্ভুত একটা নাম দেখতে পায় তারা। নামটা ছিল লস পেপার্স। অদ্ভুত দুটো ওয়ার্ডের একটা শব্দ। এখন প্রশ্ন আসতে পারে এই লস পেপার্স কারা ছিল। আসলে এই লস পেপার ছিল ক্যালি কার্টেল, কার্সিকান ব্রাদার্স এবং ডন বার্নার টিম নিয়ে তৈরি একটা বিশেষ গ্রুপ, যাদের তৈরি করা হয়েছিল পাবলোর লোকদেরকে মারার জন্য। কার্সিকান ব্রাদার্স, ক্যালি কার্টেল এবং ডন বার্নার টিমকেই বলা হতো লস পেপার্স। এদিকে একের পর এক ঘটনায় পাবলো তার ভাবনার মতোই একদিন পরিবার নিয়ে অন্য একটা ডেরায় চলে আসে লুকিয়ে থাকার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সবকিছু আগে থেকেই পুড়িয়ে দেওয়া হয়েছে। পাবলো এগুলো দেখে বুঝতে পারে এটা কার কাজ। সে এটাও বুঝতে পারে এটা লস পেপার্স এবং ক্যালি কার্টেলের কাজ। আর সব দেখে এবার সে রাগে ফেটে পড়ে এবং সবাইকে মেরে ফেলতে চায় সে। পাবলো দেখতে পায় তারা তার কাজিন গোস্তাফোর গাড়িটাও পুড়িয়ে দিয়েছে। এর কয়েকদিন পরে ক্রিসমাস এসে হাজির হয়। ইতিমধ্যে পাবলোর পাওয়ার কমে যাওয়ায় ম্যাডেলিন সিটির সবাই এই ক্রিসমাসে অনেক খুশি ছিল, কারণ সবার কাছে পাবলো ছিল একটা আতঙ্কের নাম। ম্যাডেলিন সিটিকেও সেই ক্রিসমাসের দিন সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু সেই রাতে লস পেপার্স আরো ভয়ঙ্কর একটা কাজ শুরু করে। তারা পাবলোর আরো কিছু লোককে মেরে তাদের লাশ ক্রিসমাসের ডেকোরেশন হিসেবে রাস্তায় ঝুলিয়ে রাখে। লস পেপার্স একে একে পাবলোর লোকদের টার্গেট করে মেরে ফেলতে শুরু করেছিল। আর এই খবর প্রেসিডেন্ট গাভিরিয়ার কানেও একদিন পৌঁছে যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে প্রেসিডেন্ট গাভিরিয়া এ ধরনের নৃশংসতাকে বেশ ভালোভাবেই সাপোর্ট করেছিলেন এবং তিনি এতে খুশি হয়েছিলেন। তিনি একটা যুক্তি দিয়েছিলেন অন্যদের কাছে। তিনি বলেছিলেন এই লোকগুলো কিন্তু এখন পুলিশকেই সাহায্য করছে, তাই তারা যা করছে তাদেরকে সেটাই করতে দেওয়া উচিত। তারা যখন পাবলোকে মেরে ফেলতে পারবে তখন প্রয়োজন হলে আমরা লস পেপার্সকেও শেষ করে দিতে পারবো। মানে গাভিরিয়া আসলে কাটা দিয়ে কাটা তুলতে চাইছিল। অন্যদিকে আমরা কর্নেল মার্টিনেসকে দেখতে পাই। সে পাবলোর আরেক সহকারী জাইরোর ব্যাপারেও জেনে গিয়েছিল। জাইরো সবসময় তার মায়ের সাথে দেখা করতে তার বাড়িতে যেত, তাই পুলিশ ডিসাইড করে জাইরো যখন তার মায়ের সাথে দেখা করতে যাবে তখন তাকে তারা ধরে ফেলবে। কিন্তু এজেন্ট পেনিয়া চাইছিল পাবলোর লোকদের মৃত দেখতে। আসলে পেনিয়ার মধ্যেও পাবলোর নৃশংসতা পেয়ে বসেছিল। পাবলোর প্রতি তার মন ঘৃণায় ভরে গিয়েছিল। যে লোকগুলো যারা পাবলোর কথা মতো অগণিত নিষ্পাপ লোকদের এবং পুলিশদেরকে হত্যা করেছে, তার মত হলো এদের কোনো ক্ষমা নেই এই পৃথিবীতে। তাই এজেন্ট পেনিয়া একদিন জাইরোর খবর লস পেপার্সকে দিয়ে দেয়। এমনিতেও কর্নেল জাইরোকে ধরতে বেশ সময় লেগে যেত, কিন্তু লস পেপার্স জাইরোকে একসময় ধরে ফেলে এবং তাদের সাথে নিয়ে যায় তাকে। এরপর পুলিশ কিছু করার আগেই তারা জাইরোকে মেরে তার লাশকে একটা নালায় ফেলে দেয়। একের পর এক এ ধরনের ঘটনায় পাবলো প্রায় প্রতিদিনই তার গ্যাংয়ের মেইন লোকদের হারাচ্ছিল। যাদের কারণে পাবলো এত পাওয়ারফুল হতে পেরেছিল, তাদের এ ধরনের মৃত্যু দেখে পাবলোর টেনশন আরও বাড়তে শুরু করেছিল। কমতে কমতে পাবলোর সাথে তখন আর শুধুমাত্র 4 জন লোক অবশিষ্ট ছিল। তারা হচ্ছে কিকা, লিমন, ব্ল্যাকি এবং কার্লোস। যদিও তাদের সাথে আরও অন্যান্য লোক ছিল, কিন্তু এই 4 জন লোক ছিল পাবলোর একান্ত কাছের। অন্যদিকে সেন্ট্রাস পিক একদিন ব্ল্যাকিকে ফোন করে এবং ট্র্যাক করে। ব্ল্যাকির কথা শুনে তারা ব্ল্যাকির গার্লফ্রেন্ডের ঠিকানাও বের করে ফেলে। ফোনে সেদিন ব্ল্যাকি তার গার্লফ্রেন্ডকে বলেছিল পরের দিন সে তার সাথে দেখা করতে যাবে। আর এই খবরটা এজেন্ট মার্ফি এবং এজেন্ট পেনিয়াও জানতে পেরেছিল। এজেন্ট মার্ফি খবরটা কর্নেল মার্টিনেসকে দিয়ে দেয়।
কিন্তু একই সাথে এই খবরটা এজেন্ট পেনিয়া ডন বার্নাকেও দিয়ে দিয়েছিল। আর এই বিষয়টাই এজেন্ট পেনিয়াকে একটা বড় ধরনের বিপদে ফেলতে চলেছিল। চলুন দেখা যাক সেটা কি ধরনের বিপদ। তো পরের দিন ব্ল্যাকি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে লস পেপার্স পৌঁছানোর আগেই এজেন্ট মার্ফি এবং কর্নেল মার্টিনেজ পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় আবার লস পেপার্সও সেখানে চলে আসে। এ সময় দুটো গ্রুপ একে অপরের মুখোমুখি হয়ে পড়ে। লস পেপার্স কর্নেল মার্টিনেজের ছেলেকে, যে নিজেও একজন পুলিশ অফিসার ছিল, তাকে মারতে যাচ্ছিল, কিন্তু এজেন্ট পেনিয়া তাদের থামিয়ে দেয় এবং তাদেরকে চলে যেতে বলে। এজেন্ট পেনিয়ার কথা শুনে কর্সিকান ব্রাদার্স তার কথা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু এই দুই পক্ষের মধ্যে ঝামেলায় তারা ব্ল্যাকিকে ধরতে ব্যর্থ হয়। এজেন্ট পেনিয়ার এ ধরনের তৎপরতার কথা পরবর্তীতে সবাই জেনে যায়। এজেন্ট পেনিয়া যে সব ইনফরমেশন লস পেপার্সকে দিচ্ছিল সেটা ছিল একটা অপরাধ, আর অবশ্যই এটা ইল্লিগাল একটা কাজ ছিল। এই ব্যাপারে এবার এজেন্ট মার্ফি পেনিয়ার কাছে জানতে চায়। এজেন্ট পেনিয়া তাকে সব কিছু খুলে বলে, কিন্তু এজেন্ট মার্ফির কাছে পেনিয়ার এই কাজটা ঠিক মনে হয় না, কারণ এটার জন্য সে ভাবছিল এজেন্ট পেনিয়ার চাকরিটাই হয়তো চলে যাবে। অন্যদিকে পাবলো তার গ্যাংয়ের অন্য এক সদস্য রিকার্ডোকে একদিন লস পেপার্সের বিরুদ্ধে পাঠায়। এটার কারণ ছিল পাবলো এসকোবার তখনও ভালোভাবে জানতো না লস পেপার্সকে আসলে কারা চালাচ্ছে। রিকার্ডো একজন ডাক্তার ছিল, আর সে পাবলোর জন্য একেবারে নিবেদিত প্রাণ ছিল বলা যায়। সেদিন রিকার্ডো একটা হসপিটালে গিয়ে পৌঁছায়, আর এই হসপিটালেই লস পেপার্সের এক সদস্য আহত অবস্থায় পড়েছিল। রিকার্ডো তাকে হসপিটালে গিয়ে ধমক দিয়ে লস পেপার্সের ব্যাপারে সব ইনফরমেশন জেনে যায়। সে জানতে পারে লস পেপার্সের পেছনে আসলে কারা রয়েছে। রিকার্ডোর মাধ্যমে এবার পাবলোর সামনে আসে কার্সিকান ব্রাদার্সের নাম। এদের হাতে তার অনেক লোক খুন হয়েছে, তাই তাদের প্রতি পাবলো এবারে একেবারে ক্ষুব্ধ হয়ে ওঠে। যেভাবেই হোক সে চাইছিল কার্সিকান ব্রাদার্সকে শেষ করতে। এজন্য একদিন সে তার বাসায় 20-30 জনের একটা দলকে ডেকে নিয়ে আসে, আর সেদিন পাবলো ক্যালি কার্টেলের বিরুদ্ধে আর একটা ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রটা ছিল এরকম যে কয়েকদিনের মধ্যে ক্যালি কার্টেলের হেড গিলবার্টোর ছেলের বিয়ে হওয়ার কথা ছিল। পাবলো সেই বিয়ের অনুষ্ঠানে একটা ম্যাসাকার করতে চাইছিল। পাবলো চাইছিল বিয়ের রাতে একটা বোম ব্লাস্ট করতে। তো দেখা যায় তার প্ল্যান মতো কাজটাও হয়। সেই বিয়ের রাতের বোমা বিস্ফোরণে সেদিন অনেক মানুষ মারা যায়। এতে গিলবার্টো ভয়ানক ক্ষেপে যায় পাবলোর উপরে। গিলবার্টো সিদ্ধান্ত নেয় খুব শীঘ্রই তারা পাবলোকে মেরে ফেলবে। আর এই সুযোগটা গিলবার্টোকে পাবলোর মা একদিন অদ্ভুতভাবে করে দিয়েছিল। কিভাবে, চলুন সেটা দেখি। পাবলোর মা একদিন কাউকে কিছু না বলেই একটা চার্চে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না লস পেপার্সের লোকেরা তার পিছু নিয়েছে। পাবলোর মা যখন পাবলোর আস্তানায় ফিরে আসে, তখন লস পেপার্সের পুরো টিম নিয়ে পাবলোর বাড়িতে অ্যাটাক করে। পাবলোর বাড়িতে সেদিন 20 জনের বেশি লোক ছিল। তাদের মধ্যে বেশিরভাগই সেদিন মারা যায়, এবং এর মধ্যে পাবলো শ্যালো কার্লোসও ছিল। হতভাগ্য লোকটা শেষ পর্যন্ত কলম্বিয়াতে এসেই মারা গিয়েছিল, কিন্তু পাবলোর অন্য সহকারীরা পাবলো এবং তার পরিবারকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। মৃত্যুর একেবারে হাত থেকে বেঁচে গিয়ে সেখান থেকে পালিয়ে পাবলো এসকোবার তার অন্য আর একটা বাড়িতে চলে আসে। এটা ছিল তার লুকোনোর নতুন একটা জায়গা। এই আক্রমণের ঘটনায় পাবলো অনেক রেগে গিয়েছিল। সে আবার রক্তের নদী বইয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সাথে এটাও ভাবতে শুরু করে এই কাজটা সে কিভাবে করবে। এদিকে পাবলো এসকোবারের উপরে আর একটা সফল অ্যাটাক করতে পারায় ক্যালি কার্টেল নেতা বেশ খুশি হয়েছিল। এরপর আমরা জানতে পারি ক্যালি কার্টেলের একটা লিগ্যাল বিজনেসও ছিল, আর সেটা ছিল মেডিসিনের ব্যবসা। পাবলো ক্যালি কার্টেলকে ডাইরেক্টলি কিছু করতে পারছিল না, কারণ তার শক্তি আগের থেকে অনেক কমে গিয়েছিল। তাই সে ক্যালি কার্টেলের লিগ্যাল বিজনেসটাকেই এবার ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। আর এ কারণে ক্যালি কার্টেলের কয়েকটা কারখানায় একদিন সে বোম ব্লাস্টও ঘটায়। এতে ক্যালির গোডাউনের আশেপাশে থাকা অনেক মানুষও মারা যায়। পাবলো ভেবেছিল এতে হয়তো লস পেপার্স ভয় পেয়ে যাবে, কিন্তু ফল হয় ঠিক তার উল্টোটা। লস পেপার্স পাবলোর আরও বেশ কিছু লোককে মেরে ফেলে এবং তার ড্রাগস তৈরির বেশ কয়েকটা ল্যাব নিজেদের দখলে নিয়ে নেয়। এই ঘটনায় পাবলো এবার পুরোপুরি ভেঙে পড়ে। এই সব কিছু সে আর সহ্য করতে পারছিল না, কিন্তু ক্যালি কার্টেল কিন্তু থেমেছিল না। তাদের নেক্সট টার্গেটে পরিণত হয় পাবলোর উকিল ডুডুকে। মাঝ রাস্তায় একদিন তাকে গুলি করা হয়, কিন্তু ডুডুকে মরতে মরতে সেদিন বেঁচে যায়। এরপর প্রাণ বাঁচানোর জন্য সে লুকিয়ে পড়ে। সেই যে লুকিয়ে পড়েছিল ডুডুকে, তারপর তাকে আর কোথাও দেখা যায়নি। অন্যদিকে আমরা এজেন্ট পেনিয়াকে দেখি, যে ডন বার্নার সাথে দেখা করতে এসেছে। এজেন্ট পেনিয়া বলে কার্সিকান ব্রাদার্স একেবারে পাগল হয়ে গেছে, একের পর এক লোকদের মেরেই চলেছে, তাদেরকে এবার থামানো দরকার। অন্যদিকে আমরা পাবলোকেও দেখতে পাই।
ইতিমধ্যে পাবলো সিদ্ধান্ত নিয়েছিল যে তার পরিবারকে সে অন্য দেশে পাঠিয়ে দেবে, যাতে সে ওপেনলি এবার কলম্বিয়াতে যুদ্ধ করতে পারে। আসলে এসব ব্যাপারে একটা বিষয় বোঝা যায় যে পাবলো এসকোবার এতদিনে অনেকটা ডেসপারেট হয়ে গিয়েছিল, কিন্তু পাবলোর এই মনোবাঞ্ছার খবর একসময় অ্যাম্বাসেডারের কাছে গিয়ে পৌঁছায়। সে প্রেসিডেন্ট গাভিরিয়াকে অনুরোধ করে পাবলোর পরিবারকে যেন দেশের বাইরে না যেতে দেওয়া হয়, কারণ অ্যাম্বাসেডারের ধারণা ছিল পাবলোর পরিবারকে বাইরে পাঠিয়ে পাবলো হয়তো একেবারে রক্তবন্যা বয়ে দিতে চলেছে। কিন্তু প্রেসিডেন্ট অ্যাম্বাসেডারকে বলেছিল এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা তার হাতে নেই। পাবলোর পরিবারের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না, তাই তারা যখন যেদিকে চাইবে যেতে পারবে। কিন্তু এটা বললেও গাভিরিয়াও অ্যাম্বাসেডারের মতো চিন্তায় পড়ে গিয়েছিল। সে ভাবছিল পাবলোর পরিবার হারানোর ভয় যদি না থাকে তাহলে সে আরও মরিয়া হয়ে উঠবে, এবং তারপর কি হবে। তবে গাভিরিয়া অ্যাম্বাসেডারের সাহায্য নিয়ে পাবলোর পরিবারের পেছনে এজেন্ট মার্ফিকে যেতে বলে, আর তাকে অর্ডার দেওয়া হয় সে যে কোনো মূল্যে হোক পাবলোর পরিবারকে যেন দেশে ফিরিয়ে নিয়ে আসে, যাতে করে এয়ারপোর্ট থেকে আবার কলম্বিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হয়। এজেন্ট মার্ফির কাছে পুরো প্ল্যানটা এবার পরিষ্কার হয়ে যায়, আর সেই প্ল্যান মাথায় নিয়ে এজেন্ট মার্ফি যখন এয়ারপোর্টে পাবলোর ফ্যামিলিকে চোখে চোখে রাখার জন্য গিয়ে পৌঁছায়, তখন সে অদ্ভুত একটা সমস্যায় পড়ে। কারণ সে দেখতে পায় পাবলো তার পরিবারের জন্য 3টি আলাদা আলাদা জায়গার ফ্লাইট বুক করেছে, আর এই 3টির মধ্যে এজেন্ট মার্ফিকে একটা বেছে নিতে হতো। আসলে পাবলো জানতো তার পরিবারকে এমনিতে ছেড়ে দেবে না সরকার, তাই সে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছিল। পাবলো ছাড়া কেউ জানতো না তার পরিবার কোন ফ্লাইটে কোন দেশে যাচ্ছে, কিন্তু এজেন্ট মার্ফি ঠিকই জেনে যায়। সে জানতে পারে পাবলোর পরিবার জার্মানিতে যাচ্ছে, তাই সে এবার জার্মানির ফ্লাইটে উঠে পড়ে। অন্যদিকে পাবলোর পরিবার একসময় জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে গিয়ে পৌঁছায়। এজেন্ট মার্ফি ইমিগ্রেশন পুলিশ অফিসারকে পাবলোর পরিবারকে দেখিয়ে ডিটেলস খুলে বলে, এবং সে তাদের বলে এই ফ্যামিলিটার হাতে অনেক ক্যাশ রয়েছে যেটা পারমিটেড ছিল না। আর এটা শুনে ইমিগ্রেশন অফিসার পাবলোর পরিবারকে এয়ারপোর্টেই আটকে দেয়, কারণ তাদের কাছে অনেক ক্যাশ ছিল আর এটা কোনোভাবেই তারা ক্যারি করতে পারতো না। পাবলো যখন এই খবরটা জানতে পারে তখন সে অনেক চেষ্টার পর তার পরিবারকে একেবারে বাধ্য হয়েই আবার দেশে ফিরিয়ে নিয়ে আসে। এরপর সে অ্যাটর্নি জেনারেলের সাহায্যে তার পরিবারকে নিরাপদে আবার কলম্বিয়াতে ফিরিয়ে নিয়ে আসে। কলম্বিয়ার এয়ারপোর্টে নামার পর কিছু পুলিশ এবার তার পরিবারকে পিক করে এবং তারা পাবলোর পরিবারকে তাদের সাথে কোথাও যেন নিয়ে যায়, আর এটা পাবলোই অ্যাটর্নি জেনারেলের সাথে নিয়ে করেছিল। আসলে সে চাইছিল তার পরিবারটা অন্তত সেফ থাকুক। এই এপিসোডের শেষে পাবলো ব্ল্যাকের সাহায্যে প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে একটা গাড়িতে যতগুলো সম্ভব বোম ফিট করে রেখেছিল, আর সেদিনের সেই ব্লাস্টটা সেদিন দুপুরে শখানেক নিষ্পাপ লোককে মেরে ফেলে। আসলে এসব ঘটনায় একটা বিষয় বোঝা যাচ্ছিল, পাবলো নিজেই বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে। তার তো অনেক রাগ ছিল ঠিক আছে, কিন্তু সেটা কার বিরুদ্ধে? এসব কাজে সে শুধু প্রেসিডেন্টকে এটাই বোঝাতে চাইছিল যে সে যদি তার সাথে কম্প্রোমাইজ না করে তাহলে এভাবেই আরও লোক মরবে। সেই ঘটনার পর প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরের সিনটা আমরা দেখতে পাই, যেখানে অনেক লোক মারা গিয়েছিল। মৃত্যুদের মধ্যে বাচ্চাদের সংখ্যাই ছিল বেশি, যারা তাদের স্কুল খোলার 1 সপ্তাহ আগে এখানে শপিং করতে এসেছিল। এই জঘন্য কাজটা করে পাবলো এবার নিজেই মৃত্যুর দিকে অনেকটা একধাপ এগিয়ে গিয়েছিল। পাবলোর এই কাজ দেখে অ্যাটর্নি জেনারেলও এবার তার থেকে সরে যায়, আর একই সাথে পাবলোর যেটুকু সাপোর্ট অবশিষ্ট ছিল, মানে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে সে যেটা পাচ্ছিল সেটা থেকেও বঞ্চিত হতে শুরু করে সে। পাবলোর কাছের লোক লাকিকা ব্ল্যাকিও অনেক ভয় পেয়ে যায়, তারা বুঝতে পারে যে সামনে তাদেরও মৃত্যু আসতে চলেছে। অন্যদিকে আমরা এজেন্ট মার্ফি এবং এজেন্ট পেনিয়াকেও দেখতে পাই, তারাও জানতে পেরেছিল কলম্বিয়ান সরকার লস পেপারসের সাথে যুক্ত হওয়া সেই লোককে খুঁজছে যে সরকারি তথ্য তাদেরকে নিয়মিত সরবরাহ করত। এই অবস্থায় এজেন্ট পেনিয়া এজেন্ট মার্ফিকে বলে, যদি তদন্ত হয় তাহলে তুমি নিজেকে সেভ করে নিও, আর আমার নাম বলে দিও যে আমি লস পেপারসের সাথে যুক্ত আছি। এরপর আমরা পাবলোকে দেখতে পাই যে ব্ল্যাকিকে ওই হোটেলের কাছে পাঠিয়েছিল যেখানে পাবলোর পরিবারকে সিকিউরিটিতে রাখা হয়েছিল। কিন্তু কর্নেল মার্টিনেজ আর প্রেসিডেন্ট গাভিরিয়া জানতো যে পাবলো যেভাবেই হোক তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা তো অবশ্যই করবে, তাই হোটেলের বাইরে পুলিশ এবং আর্মিকে কড়া পাহারায় রেখেছিল সে। ফলে পাবলো স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে ব্ল্যাকিকে পুলিশের ঘেরাটোপে পড়ে আটক হতে হয়। মেডিলেন সিটির যে কয়েকজন লোক তখনও পাবলোকে সাপোর্ট করত, তারা পাবলোর বিরুদ্ধে চলে গিয়েছিল, আর পাবলোর গ্যাংয়ের যে কয়েকজন লোক অবশিষ্ট ছিল
তাদের সাথে জুরি নিয়মিত যোগাযোগ রেখেছিল। আর এভাবেই জুরি একে একে পাবলোর লোকদেরকে ক্যালি কার্টেল গ্যাংয়ের সাথে যুক্ত করে ফেলে। ফলে দিন গড়ানোর সাথে সাথে পাবলো মূলত একদম একা হয়ে গিয়েছিল। তার সাথে শেষ পর্যন্ত শুধু দুজন লোকই অবশিষ্ট ছিল। তাদের মধ্যে একজন ছিল কিকি আর অন্যজন লিমন। অন্যদিকে এজেন্ট মার্ফি ও এজেন্ট পেনিয়া ব্ল্যাকিকে ভয় দেখিয়ে তার মুখ থেকে পাবলোর সব ইনফরমেশন বের করার চেষ্টা করে। তারা ব্ল্যাকিকে বলে আজ অবধি পাবলো যতজন মানুষকে মেরেছে তাদের সবার হত্যার দায় তারা ব্ল্যাকির উপরে চাপিয়ে দেবে যদি সে পাবলো সম্পর্কে তথ্য না দেয়। যদি ব্ল্যাকি এই সবগুলো থেকে নিজেকে বাঁচাতে চায় তাহলে সে যেন তাদের পাবলোর ব্যাপারে সবকিছু বলে দেয়। এজেন্টদের এ ধরনের হুমকিতে এবার ব্ল্যাকিও ভয় পেয়ে যায়, আর সে ভয় পেয়ে এবার লাকিকার ঠিকানাটা দিয়ে দেয়। পাবলো স্যাটেলাইট ফোনের সাহায্যে তার স্ত্রীর সঙ্গে নিয়মিতই কথা বলতো। এই স্যাটেলাইট ফোন এতটাই হাইটেক ছিল যে এটাকে ট্রেস করা ইন্টেলিজেন্সের পক্ষেও বেশ মুশকিল ছিল। অন্যদিকে ক্যালি কার্টেলের মেইন পার্টনার পাচো পাবলোর আমেরিকান ক্লায়েন্টের সাথে নিয়মিত বন্ধুত্ব গড়ে তোলার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং এভাবে ধীরে ধীরে পাবলোর আমেরিকার সব বিজনেসকে তারা নিজেদের করে নিচ্ছিল। এর পরবর্তীতে একদিন সে লায়নকেও হত্যা করায়, আর এর মধ্যেই ক্যালি কার্টেল পাবলোর মিয়ামির বিজনেসটাও হাতিয়ে নেয়। এদিকে এজেন্টরা ব্ল্যাকির কাছ থেকে কিকির ব্যাপারে যে তথ্যগুলো পেয়েছিল সেগুলো সবই সত্যি ছিল। তাই একদিন পুলিশ কিকিকেও গ্রেপ্তার করে। কিকি আটক হওয়ার পর পাবলোর সাথে তখন শুধুমাত্র একজন লোকই রয়ে গিয়েছিল, আর সেটা হচ্ছে লিমন। আপনাদেরকে তো আগেই বলেছি এই লিমন শেষ পর্যন্ত পাবলোর সাথে থেকে গিয়েছিল। তাছাড়া তখন পাবলোর কাছে এত টাকাও ছিল না যে সে নতুন কাউকে হায়ার করবে, আর না তার কাছে আগের মতো কোনো ক্ষমতা ছিল। তাই পাবলো লিমনের সাথে এরপর আত্মগোপনে চলে যায়। তার পরিবারের সাথেও সে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু আন্ডারগ্রাউন্ডে গিয়ে পাবলো তার কাছে যা টাকা ছিল তা দিয়ে সে বেশ কয়েকজন লোককে হায়ার করার প্ল্যান করে। আসলে পাবলোর মধ্যে তখন নতুন লোকদের সাহায্যে পুলিশকে মারার একটা পরিকল্পনা চলছিল। কিন্তু কিকি ধরা পড়ার পর তখন সে পাবলোর সব পরিকল্পনার ব্যাপারে পুলিশকে বলে দিয়েছিল। পাবলোর 100 জন লোক পুলিশকে মারার আগেই আর্মি পাবলোর লোকদের একদিন মেরে ফেলে। ফলে পাবলোর আরেকটা প্ল্যান ফ্লপ হয়, আর এবার তার হাতে আর কিছুই অবশিষ্ট ছিল না। তাই পাবলো লিমনের সাথে একেবারে যেন গায়েব হয়ে যায়। বন্ধুরা, এত সময় ধরে আমরা নার্কোসের দ্বিতীয় সিজনের প্রথম 8টে এপিসোডের কাহিনী শুনেছি। এখন আমরা শেষ 2 এপিসোডের গল্প শুনব। এই অংশটুকুতে অনেক কিছুই ঘটে যাবে, কিন্তু সবকিছু অনেক স্লোলি হবে। সামনের অংশটুকু দেখতে দেখতে আপনারা অনেকটা ইমোশনাল হয়ে পড়তে পারেন, কারণ পাবলো এসকোবারের জন্যে। আত্মগোপনে গিয়ে পাবলো এসকোবার লিমনকে সাথে করে একদিন তার বাবার কাছে চলে আসে। পাবলোর বাবা ততদিনেও বেঁচে ছিল। আসলে আমরা পাবলোর এতদিনের যে গল্পটা শুনেছি তাতে কিন্তু তার বাবা উপস্থিত ছিল না, কারণ অবশ্যই একটা ছিল। চলুন সেটাই জানার চেষ্টা করি। পাবলোর বাবা ছিল একজন খেটে খাওয়া মানুষ। তার পরিশ্রমের টাকায় কেনা জমিতে সে কৃষিকাজ করত। পাবলোর বাবা তখনই পাবলোর মার সাথে তার সম্পর্ক শেষ করে দিয়েছিল যখন পাবলোর মা পাবলোকে ছোটবেলা থেকে চুরি করা শিখিয়েছিল। পাবলোর মা ছোটবেলা থেকে পাবলোকে কিভাবে ধরা পড়া যাবে না সেরকম নানা রকমের কৌশল শেখাতো। পাবলোর মা পাবলোর সব অপকর্মে তাকে সাপোর্ট করত, আর তাই পাবলোর বাবা তাদের থেকে একদিন আলাদা হয়ে যায়। যা হোক, এত বছর পর বাবার কাছে গিয়ে পাবলো এসকোবার তার বাবার সাথে থাকতে শুরু করে, এবং সেখানে প্রায় সে 1.5 মাস কাটিয়েছিল তার বাবার সঙ্গে। অন্যদিকে মেডেলিন সিটিতে তখন আর পাবলোর নাম গন্ধটাও ছিল না। এই সিটির নতুন বেগম হয় জুরি, কিন্তু তার আধিপত্য সেখানেও বেশি দিন বহাল ছিল না, কারণ ছিল লস পেপার্স বা ক্যালি কার্টেল। পাবলো এসকোবার আত্মগোপনে চলে যাওয়ার পর লস পেপার্সের সদস্যরাও আলাদা হয়ে যায়, এবং তারা তাদের কাজ আলাদা আলাদাভাবে সামলাতে শুরু করে। এই সুযোগে ক্যালি কার্টেল জুরিকেও তাদের রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করে। একদিন জুরির গাড়িতেও একটা বোম ব্লাস্ট করানো হয়, কিন্তু জুরি এই হামলায় ভাগ্যের জোরে বেঁচে যায়। আর এই হামলা থেকে বাঁচার পরে জুরি সব বুঝতে পারলেও আসলে তখন তার কিছু করার ছিল না। তাই ডন বার্না জুরির নিরাপত্তার জন্য তাকে অন্য একটা দেশে পাঠিয়ে দেয়। এরপর মেডেলিন সিটি অনেকটাই অলিখিতভাবে ডন বার্নার হয়ে যায়। অন্যদিকে লস পেপার্সকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে কে সাপোর্ট করেছিল সেটা জানার জন্য প্রেসিডেন্ট গাভিরিয়ার মাধ্যমে একটা ইনকোয়ারি করানো হয়। আর এটার ফলে এজেন্ট পেনিয়া পড়ে যায় টেনশনে, কারণ সে তার চাকরি হারানোর ভয় পাচ্ছিল। আর অবশেষে একদিন এজেন্ট পেনিয়ার নাম সামনে চলে আসে যে সেই লস পেপার্সকে বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে সাহায্য করেছিল।
তাই তাকে কয়েক মাসের জন্য এবার সাসপেন্ড করা হয় ডিএ থেকে। এদিকে পাবলো তার বাবার সাথে থাকাকালীন সময়ে জমিতে কৃষিকাজ করত, কিন্তু অনেক বছর আগে সে এই জমিতে কয়েক মিলিয়ন ডলার পুঁতে রেখেছিল। পাবলো লিমনকে একদিন সেগুলো নিয়ে আসতে বলে। যখন লিমন জমি ঘুরে ডলারগুলো বের করে আনে, তখন দেখা যায় সবগুলো ডলার ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে, একটা ডলারও ভালো ছিল না। এই অবস্থা দেখে পাবলোর মনটাও এবার খারাপ হয়ে যায়। সেদিনের পরে পাবলো বেশি দিন আর তার বাবার সাথে ছিল না। সে 2 মাস পর আবার মেডেলিন সিটিতে ফিরে আসে। পাবলো জানতো যে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, এজন্য সে প্রতিদিন স্যাটেলাইট ফোন দিয়ে তার স্ত্রী টাটাকে কল করত। তার পরিবারের সাথে নিয়মিত কথা বলতো সে। দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি পুরো নিঃস্ব হয়ে গিয়েছিল একেবারে। যদিও অনেক জায়গায় তার টাকা লুকোনো ছিল এবং অনেকগুলো প্রপার্টিও তার অবশিষ্ট ছিল, কিন্তু সরকার তার প্রপার্টিগুলোকে সিজ করে নিয়েছিল। আর পাবলো বাকি টাকা পয়সা তার পরিবারের জন্য রেখে যেতে চেয়েছিল। পাবলো যখন ঘন ঘন তার পরিবারকে কল করতে শুরু করেছিল, তখন এই ব্যাপারটা পুলিশ জেনে যায় এবং একদিন পুলিশ পাবলোর ঠিকানাও খুঁজে পায়। ফলে সেদিন কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ ফোর্স পাবলোর বাড়ির পাশে গিয়ে পৌঁছায়। পাবলো যখন বুঝতে পারলো যে সে ঘেরাটোপে পড়ে গিয়েছে, তখন নিজেই লিমনের সাথে নিয়ে পুলিশের সাথে লড়াই করতে শুরু করে পাবলো এসকোবার। কিন্তু গোলাগুলিতে পাবলোর একমাত্র ভরসা লিমনও একসময় মারা যায়। অবশেষে পাবলো যখন একটা ঘরের ছাদের উপর দিয়ে পালিয়ে যেতে শুরু করে, তখন এজেন্ট মার্ফি এবং আরেকজন অফিসার পাবলোর উপরে গুলি চালায়, আর সেই গুলিতে মারা যায় পাবলো এসকোবার। আর এভাবেই দুনিয়ার সবচেয়ে বড় ড্রাগ ডিলার পাবলো এসকোবারের মৃত্যু ঘটে। এই নার্কোস সিরিজে পাবলোকে মারার এই সিনটা ওই জায়গাতেই শ্যুট করা হয়েছিল যেখানে বাস্তব জীবনে আসল পাবলোকে মারা হয়েছিল। আর এখানে আমাদেরকে পাবলোকে মেরে ফেলার আসল ছবিটাও দেখানো হয়, যেখানে দেখা যায় পাবলোর লাশের পাশে এজেন্ট মার্ফি, অফিসার ট্রুডিল এবং বাকি পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। পুরো দুনিয়ায় পাবলোর মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়েছিল, আর অনেক দিন এটা নিউজের হাইলাইটও ছিল। পাবলো যখন মারা যায় তখন তার পরিবারকেও সেখানে আনা হয়েছিল। সিরিজের শেষে আমাদেরকে আসল পাবলোকে দেখানো হয়, যেখানে তার লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এরপর আমাদেরকে আসল পাবলোর মায়ের ইন্টারভিউ দেখানো হয়। তার মা কিন্তু শেষ অবধি একটা কথাই বলেছিল, তার ছেলে মানে পাবলো এসকোবার নির্দোষ ছিল, সরকার তার প্রতি অন্যায় করেছে। পরবর্তীতে পাবলোর পরিবার অবশিষ্ট টাকা আর না নিয়ে কলম্বিয়া ছেড়ে চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে পাবলোর স্ত্রী টাটা ক্যালি কার্টেলের হেড গিলবার্টোর সাথে কথা বলে এবং তাকে পাবলোর সাম্রাজ্যের সব তথ্য দিয়ে গিয়েছিল। পাবলোর সম্পত্তি কোথায় আছে, তার টাকা কোথায় রয়েছে, সব কিছু বলেই দিয়েছিল সে গিলবার্টোকে। কারণ পাবলোর স্ত্রী টাটা চাইছিল না পাবলোর এই অবৈধ পথে এই টাকা পয়সা আর নিজের বিলাসী জীবন চালাতে। যদিও এটা অনেকটা কন্ট্রাডিকশন এবং জটিল একটা ব্যাপার, কিন্তু সেটার বিষয়ে আমরা যাচ্ছি না। পাবলোর পরিবার যখন চলে যায় তখন পুরো কলম্বিয়ায় নেক্সট গ্যাং হয়ে ওঠে ক্যালি কার্টেল। আর এখানেই নার্কোসের 3য় সিজন শেষ হয়ে যায়। পাবলো এসকোবারের বর্ণাঢ্য জীবন, যেটা শুরু হয়েছিল 1979 সাল থেকে এবং যার সমাপ্তি ঘটেছিল 1992 সালের জুলাইয়ে। বন্ধুরা, নার্কোসের সিজন 3 গল্পে ক্যালি কার্টেলের এম্পায়ারের উপরে তৈরি করা হয়েছে। এই গ্যাংয়ের 4 জন পার্টনার ছিল। 4 জনের মধ্যে 2 জনের ব্যাপারে আমরা ইতিমধ্যেই জানি। এদের একজন ছিল গিলবার্টো এবং অন্যজন ছিল পাচো। ক্যালি কার্টেলের বাকি 2 পার্টনার কিভাবে তাদের এম্পায়ারকে এক্সপ্যান্ড করেছিল, এই ব্যাপারটা আমরা সিজন 3তে জানব। তো সব মিলিয়ে কেমন লাগলো পাবলো এসকোবারের জীবন কাহিনী? একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে পৃথিবীর 6ষ্ঠ ধনী, তারপরে শূন্য। সামান্য কটা বছর এর ভেতরে আমরা একজনের শূন্য অবস্থা থেকে পূর্ণতা দেখেছি এবং সেই একই ব্যক্তিকে আবার নিঃস্ব হতেও দেখেছি। বন্ধুরা, এটাই হয়তো জীবন। আমরা আমাদের জীবনে যত ভালোভাবে সিদ্ধান্ত নিব, আমাদের জীবনটা ঠিক তত ভালো কাটবে। তো সবাই ভালো থাকুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। ভিডিওগুলো ভালো লাগছে কিনা সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাকে অনেকটা ইন্সপায়ার্ড করে। তো ফিরছি সিজন 3 গল্প নিয়ে খুব শীঘ্রই। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। টেক কেয়ার।